তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের মধ্যে মেরুবর্তিতা ভিডিওর দুটি অংশ, এটা শেষ অংশ 2। এর মধ্যে আলোচিত হবে অধ্রুবীয় পরাবৈদ্যুতিক পদার্থের উপর বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাব এবং সচিত্র আলোচনা, পরাবৈদ্যুতিক ধ্রুবকের বিকল্প সংজ্ঞা, পারমাণবিক বা আণবিক মেরুবর্তন যোগ্যতা, ইহার রাশিমালা, একক ও মাত্রা, পরাবৈদ্যুতিক মেরুবর্তিতা ভেক্টর, ইহার সংজ্ঞা ও রাশিমালা, মেরুবর্তিতা আধানের তলমাত্রিক ঘনত্ব, প্রমাণ মেরুবর্তিতা ভেক্টর ও তলমাত্রিক ঘনত্ব পরস্পর সমান হয়। এবার আমরা দেখব বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে অধ্রুবীয় বা ননপোলার সাবস্টেন্সের আচরণবিধি কেমন হয়। তা প্রথমেই ননপোলার সাবস্টেন্স বলতে কাদের বোঝায়? যেসব পদার্থ ননপোলার মলিকুল দ্বারা গঠিত বা অধ্রুবীয় অণু দ্বারা গঠিত তাদেরই বলা হবে ননপোলার সাবস্টেন্স। অধ্রুবীয় অণুর উদাহরণগুলো কি? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, বেনজিন, এরকম সিমেট্রিক্যাল স্ট্রাকচারযুক্ত অণু। এবার একটা উদাহরণ হাইড্রোজেন দিয়ে দেখানো যাক। হাইড্রোজেন একটা নিউক্লিয়াস এবং তার চারপাশে একটা ইলেকট্রন ঘুরতে থাকে। দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে একটা হাইড্রোজেন অণু গঠিত হয়। এদের একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে। প্রোটনের দরুন এদের যে মোট আধানের কেন্দ্রবিন্দু এই নিউক্লিয়াসের মধ্যেই হয় এবং ঋণাত্মক আধানের কেন্দ্রবিন্দুও একই বিন্দুতে সমাপতিত হয়। এই যে কোনো ননপোলার অণুর ক্ষেত্রে আরও অনেকগুলো ইলেকট্রন থাকবে, অনেক প্রোটন থাকবে। তাদের প্রত্যেকের ধনাত্মক বিন্দু আর একটা ঋণাত্মক বিন্দু একটা বিন্দুতে ক্রিয়া করে কল্পনা করা যাক প্রতিটা পরমাণুর ধনাত্মক বিন্দুগুলি একটি বিন্দুতে এতে এবং প্রত্যেকের ঋণাত্মক আধানের কেন্দ্রবিন্দু এই বিন্দুতেই সমাপতিত হয়। এদের ধনাত্মক আধানের বিন্দুটা এবং মোট ঋণাত্মক আধানের বিন্দুটা কি হয়ে যায়? একই বিন্দুতে সমাপতিত হয়। এত বড় স্ট্রাকচারটা আমরা না এঁকে যে কোনো ননপোলার অণুর ক্ষেত্রে আমরা সিম্বলিক্যালি আঁকব একটা অণু যার ঋণাত্মক আধান বিন্দু, ধনাত্মক আধান বিন্দু একই বিন্দুতে সমাপতিত হয়েছে। এইভাবে আমরা একটা ছবির মাধ্যমে এই ননপোলার অণুগুলোকে প্রকাশ করব। এটা কখন? যখন বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হয়নি। যেই আমরা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করব তখনই কী হবে? তখন পজিটিভ আধানের কেন্দ্রবিন্দু কেন্দ্র থেকে এদিকে সরে যাবে, নেগেটিভ তড়িৎদ্বার দ্বারা আকৃষ্ট হবে আর পজিটিভ তড়িৎদ্বার দ্বারা বিকর্ষিত হয়ে আমাদের ছবি অনুযায়ী ডান দিকের প্রান্তে সরে যাবে। আর নেগেটিভ আধানের কেন্দ্রবিন্দু যেটা এখানে ছিল সেই কেন্দ্রবিন্দুটাই পজিটিভ তড়িৎদ্বারের দ্বারা আকৃষ্ট হবে এবং নেগেটিভ তড়িৎদ্বার দ্বারা বিকর্ষিত হয়ে এই দিকে তার সরণ হবে। এই হচ্ছে পোলারাইজেশন, যে একটা ধনাত্মক আধানের মেরু এবং একটা ঋণাত্মক আধানের মেরুর সৃষ্টি হলো, যেখানে আগে যখন তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করা হয়নি তখন প্রতিটা অণুর তড়িৎ দ্বিমেরু ভ্রামক 0 ছিল। যেহেতু ওদের মধ্যে কোনো ডিস্টেন্স ছিল না, পজিটিভ এবং নেগেটিভ আধান বিন্দু একই বিন্দুতে ছিল, সেই জন্য এদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক 0 ছিল। কিন্তু যেই তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করা হলো তখনই কী হবে? একটা নতুন এইখানে যেহেতু একটা ডিস্টেন্স তৈরি হলো, একটা আপেক্ষিক সরণ ঘটল, কার ফলে? সমাবর্তনের ফলে বা পোলারাইজেশনের ফলে
এদের যেই ডিস্টেন্স তৈরি হলো তখন এদের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হলো। এটাকেই বলা হবে ইনডিউসড তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা আবিষ্ট তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যার অভিমুখ হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এটা হলো একটা অণুর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ না করলে কীরকম ছবি হবে, আর তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হলে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে এদের মধ্যে একটা দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হবে তা দেখানো হলো। যেহেতু তড়িৎ দ্বিমেরু ভ্রামক সমান, আধান গুণিত হচ্ছে ওদের মধ্যেকার দূরত্ব, এখানে দূরত্বটা তৈরি হওয়ার ফলেই কী হলো, এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হলো। এবার আসা যাক অধ্রুবীয় পদার্থের ক্ষেত্রে, যারা অনেকগুলি অধ্রুবীয় অণু দ্বারা গঠিত, কতগুলো নন পোলার অণু দ্বারা গঠিত। এদের ধনাত্মক আধানের কেন্দ্রবিন্দু এবং ঋণাত্মক আধানের কেন্দ্রবিন্দু একই বিন্দুতে সমাপতিত হয়েছে। সেই জন্য এদের প্রত্যেকের তড়িৎ দ্বিমেরু ভ্রামক শূন্য। মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামক যদি ভাবি পি নেট, মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামকও কী হবে, 0 হবে। এবার দেখা যাক বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগের পর কি ঘটবে। যখনই এখানে তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হলো, এই মোট ধনাত্মক আধান বিন্দু এবং ঋণাত্মক বিন্দু একই বিন্দুতে ছিল, সেগুলো কি হবে, পরস্পর আপেক্ষিক একটা সরণ ঘটবে। তার ফলে পজিটিভ আধানগুলো নেগেটিভ আধান দ্বারা আকৃষ্ট হয়ে এদিকে যাবে, আর নেগেটিভ আধানগুলো আকৃষ্ট হয়ে এই পজিটিভ তড়িৎদ্বারের দিকে আসবে। কিন্তু এরা কেউ অণু থেকে বাইরে বেরিয়ে যাবে না, ওর মধ্যেই থাকবে। সেই জন্য এইগুলাকে বলা হয় বদ্ধ আধান। পদার্থের এই দিকটা একটা লেয়ার তৈরি হলো যেটা নেগেটিভ আধানের, আর অপর প্রান্তে বা মেরুতে একটা ধনাত্মক আধানের লেয়ার তৈরি হল। আর মিডিলে কী হবে, এই পজিটিভ নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভ, এই পজিটিভ এই নেগেটিভ, এই পজিটিভ এই নেগেটিভ, এরা পরস্পরকে প্রশমিত করবে। তার ফলে এর মাঝে একটা উদাসীন অঞ্চলের সৃষ্টি হবে। এইগুলাকে বলা হবে বদ্ধ আধান। তাহলে প্রতিটার নতুন একটা দ্বিমেরু ভ্রামকের প্রত্যেকের সৃষ্টি হয়। এই যে আপেক্ষিক সরণ হওয়ার ফলে এর আধানের সঙ্গে এই দূরত্ব গুণ করলে আমরা একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাব। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামককে বলা হবে আবিষ্ট তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এবার প্রতিটা অণুর তড়িৎ দ্বিমেরু ভ্রামককে যোগ করলে একটা নেট তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাওয়া যায়। প্রতিটা অণুতে পিই তড়িৎ দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়, আর মোট পরাবৈদ্যুতিক পদার্থে মানে সকল অণুতে যে একটা মোট যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয় সেটাকে পি নেট ধরলাম, পি নেট সৃষ্টি হয়। তাহলে পোলার এবং নন পোলার উভয় অণুতেই কী হবে, প্রথমের দিকে যখন তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করা হয়নি তখন কী হবে, নেট মানে মোট যে সমস্ত অণুর যে মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামক শূন্য ছিল। যদিও পোলার অণুর ক্ষেত্রে কি প্রতিটা অণুতে একটা স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামক ছিল, কিন্তু তবুও নেট তড়িৎ দ্বিমেরু ভ্রামক শূন্য ছিল কেন না, ওরা এমনভাবে একটা বদ্ধ শৃঙ্খল গঠন করে ছিল যে তাদের পজিটিভ নেগেটিভ পরস্পর প্রশমিত হয়ে গেছিল। সেই জন্য ওদের ক্ষেত্রে নেট তড়িৎ দ্বিমেরু ভ্রামক শূন্য ছিল, যদিও প্রতিটা অণুর স্থায়ী একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক ছিল। আর নন পোলারের ক্ষেত্রে কি, তার তো একটার প্রতিটা অণুর কোনো তড়িৎ দ্বিমেরু ভ্রামক ছিল না, মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা শূন্য ছিল। পোলার এবং নন পোলার উভয় পদার্থেই যদি আমরা একটা এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করি তাহলে কী হবে, একটা মেরুবর্তন ঘটবে। উভয় ক্ষেত্রেই নেগেটিভ আধান পজিটিভ তড়িৎদ্বারের দিকে আর পজিটিভ আধান ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে সৃষ্টি হবে, মানে একটা পোলারাইজেশন ঘটবে উভয় ক্ষেত্রেই। তবে পোলারের ক্ষেত্রে কি হয়
না ওদের আগে থেকেই একটা, যেহেতু দ্বিমেরু ভ্রামক ছিল পজিটিভ নেগেটিভ, আগে থেকেই একটা প্রাথমিক সরণে ছিল, তার ফলে একটা ওর উপর টর্ক প্রযুক্ত হবে। সেই টর্ক কী করবে? সেই টর্ক এদের যতগুলি বদ্ধ শৃঙ্খল আছে সব বদ্ধ শৃঙ্খলকে ভেঙে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অভিমুখে সজ্জিত করার চেষ্টা করবে। তার ফলে একটা স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হবে। আর নন পোলারের ক্ষেত্রে কী হবে? নন পোলারের ক্ষেত্রে যেই বাইরে থেকে তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করা হবে, সঙ্গে সঙ্গে কী হবে, এদের মোট ধনাত্মক আধান বিন্দু এবং মোট ঋণাত্মক আধান বিন্দু একই বিন্দুতে ছিল, তারা পরস্পর সরে যাবে, এদের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। তার ফলে তার মধ্যে কী হবে, একটা প্রতিটা অণুতে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক আবিষ্ট হবে। এবং তখন ওই যে সমস্ত অণুগুলোর মোট যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, সেটা তাহলে তার প্রথমে শূন্য ছিল, শূন্য থেকে একটা মোট একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হবে। তাহলে উভয় ক্ষেত্রেই কী হলো, যে একটা নেট লব্ধ একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হবে আমরা বাইরে থেকে যদি তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করি। এবার এদের ভেতরেও কী হবে, এদের মধ্যে সেটারও ক্ষেত্রে যেহেতু একটা প্রান্তে বা একটা মেরুতে ধনাত্মক আধান সমবর্তিত হয়েছে, আর একটা প্রান্তে নেগেটিভ আধান সমবর্তিত হয়েছে, পোলারাইজড হয়েছে, তার ফলে কী হবে, আর মাঝে যেহেতু উদাসীন, সুতরাং কী হবে, মাঝে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। পরাবৈদ্যুতিক পদার্থের ভেতরেই পজিটিভ থেকে, এই পজিটিভ লেয়ার থেকে এই নেগেটিভ লেয়ার, এখানে এগুলো নেই ভাবতে হবে, পজিটিভ নেগেটিভ এগুলো নেই। তার ফলে এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা কী হবে, তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, যেটাকে আমরা বলবো পোলারাইজড তড়িৎ ক্ষেত্র বা ইপি। যেই ইপি সবসময়ই কী হবে, প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের থেকে কম হবে। তাহলে এখানে একটা উভয় ধরনের পদার্থে, পোলার এবং নন পোলার উভয় ধরনের পদার্থেই একটা কী হবে, পোলারাইজড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যা বহিস্থ তড়িৎ ক্ষেত্রের থেকে সবসময় কম হবে। তার কারণ হচ্ছে এই যে মাঝের অণুগুলো বাদ হয়ে যাচ্ছে, কেবলমাত্র প্রান্তের অণুগুলোর আধানের দরুণে কী হবে, এই তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। সমস্ত অণুগুলার দরুন যদি, সমস্ত অণুগুলোর যদি নেগেটিভ আধান যদি এদিকে হতো, তাহলেই কী হতো, ইপি এবং ই এক্সটার্নাল এই দুটো সমান হতো। কিন্তু পরিবাহীর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, লব্ধ তড়িৎ প্রাবল্যটা 0 হয়, আমরা আগেই দেখিয়েছিলাম। তার কারণ তার এখানে যতগুলো পজিটিভ আধান থাকবে ঠিক ততগুলো ফ্রি ইলেকট্রন এখানটায় জমা হবে, আর এখানে যতগুলো ইলেকট্রন চলে এলো এদিকে, তখন প্রোটনের ঠিক ততগুলো প্রোটনের আধিক্য ঘটার ফলে এদিকে একটা ধনাত্মক মেরুর সৃষ্টি হবে। আর যেহেতু এই দুটো সমান হয়ে যাচ্ছে, এদিকের ধনাত্মক এদিকে ঋণাত্মক আধান সমান, এদিকের ধনাত্মক আধান এদিকে ঋণাত্মক আধান সমান, সুতরাং বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মানটা যা হবে আর পোলারাইজ তড়িৎ ক্ষেত্রের মানটাও তাই হবে। এদের ক্ষেত্রে একটা লব্ধ প্রাবল্য থেকে যাবে, উভয় ক্ষেত্রেই লব্ধ প্রাবল্য হবে। লব্ধ প্রাবল্যকে যদি আমরা ধরি, ই সমান হবে, ই এক্সটার্নালকে এখন আমরা যদি E0 দ্বারা লিখি, E0 মাইনাস ইপি হবে। আর পরিবাহীর ক্ষেত্রে কি হবে, লব্ধ প্রাবল্য ই সমান 0 হবে। পরিবাহীর ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রেই দেখলাম যে পরিবাহীর ভেতরে অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সবসময় 0 হবে। এবার অদ্রব্য পদার্থের উপর বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মানটা যদি আমরা বাড়াতে থাকি তাহলে কী হবে, প্রথমে ইউমান তড়িৎ ক্ষেত্রে এইভাবে থাকবে, এদের একটা আপেক্ষিক সরণ ঘটেছে। আমরা যদি এটার মান বাড়াতে থাকি, ধরি বহিস্থ তড়িৎ ক্ষেত্র E1 থেকে বেড়ে E2 হলো, তাহলে এখানে কি হবে, প্রত্যেকটা ধনাত্মক এবং ঋণাত্মক আধানের মধ্যে একটা আপেক্ষিক সরণ ঘটবে। তার ফলে কি হবে, এদের মধ্যেকার দূরত্ব বাড়ার ফলে এদের প্রত্যেকটার দ্বিমেরু ভ্রামকের মানটা বাড়বে।
দ্বিমেরু ভ্রামক প্রত্যেকের বাড়া মানে নেট দ্বিমেরু ভ্রামকটাও বাড়বে। আর নেট দ্বিমেরু ভ্রামক বাড়া মানে এর মধ্যে যে পোলারাইজড তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে ইপির মানটাও বাড়তে থাকবে। তাহলে যত তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান বাড়ানো হবে ততই কী হবে, ভেতরের যে পোলারাইজড তড়িৎ ক্ষেত্রের মানটা তত বাড়তে থাকবে। আর এই নন পোলারের ক্ষেত্রে কী হবে, আগে যেহেতু এদের দ্বিমেরু ভ্রামকটা শূন্য ছিল, শূন্য থেকে বেড়ে একটা নতুন একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়েছে। সুতরাং এই ধরনের পরাবৈদ্যুতিক পদার্থ মানে অধ্রুবীয় পদার্থ মানে তড়িৎ শক্তি বৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগে। ধারকে এটাকে ব্যবহার করা হয় এর ধারকত্ব বৃদ্ধিতে, এবং ধারকত্ব বৃদ্ধি পাওয়া মানে তড়িৎ শক্তিটাও বৃদ্ধি পাবে। তাহলে এটার গুরুত্ব বেশি তড়িৎ শক্তি বৃদ্ধির ক্ষেত্রে। এর ক্ষেত্রে পোলারের ক্ষেত্রেও কি হয়েছিল, পোলারের ক্ষেত্রেও আমরা যদি বহিস্থ তড়িৎ ক্ষেত্র বৃদ্ধি করতে থাকি তাতেও কী হবে, নেট তড়িৎ দ্বিমেরু ভ্রামক বাড়তে থাকে। তবে এর কারণটা আলাদা। নন পোলারের ক্ষেত্রে কারণটা এদের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার দরুন, আর পোলারের ক্ষেত্রে এই বৃদ্ধি পাওয়ার কারণটা হচ্ছে অ্যালাইনমেন্টটা বাড়তে থাকে। যত আমরা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করব তত তাদের যে বদ্ধ শৃঙ্খল ছিল তারা এক লাইনে হতে থাকবে, এবং এক লাইনে সজ্জিত হওয়ার সংখ্যাটাও বৃদ্ধি পেতে থাকবে। তার ফলে নেট দ্বিমেরু ভ্রামকও বাড়তে থাকবে। তার ফলে ভেতরের যে পোলারাইজড তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দুটোই উভয় ক্ষেত্রেই বাড়তে থাকে। এরপরে আসি পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটা আমরা কুলম্বের সূত্রে পেয়েছিলাম কনস্ট্যান্ট হিসাবে। সেখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে তড়িৎ ভেদ্যতার সঙ্গে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার একটা সম্পর্ক ছিল। আগেই আমরা দেখেছিলাম যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা সমান পরাবৈদ্যুতিক ধ্রুবক ইন্টু শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। সেই পরাবৈদ্যুতিক ধ্রুবকের এই কের আমরা আরেকটা ডেফিনেশান এখানে পাব। যে তড়িৎ ক্ষেত্রটা অ্যাপ্লাই করা হলো এবং পরাবৈদ্যুতিকের ভেতরে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হলো মানে পোলারাইজেশনের ফলে তার তড়িৎ ক্ষেত্র, এই দুয়ের অনুপাতটাকেই বলা হবে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর আমরা এখানে দেখলাম উভয় ক্ষেত্রে পোলার নন পোলার উভয় ক্ষেত্রেই সবসময় এপিটা কী হবে, পোলারাইজড তড়িৎ ক্ষেত্রটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রের তুলনায় সর্বদা কম হবে, কারণ সমস্ত অণুগুলো যেহেতু অংশগ্রহণ করে না পোলারাইজেশনের জন্য, উদাসীন অঞ্চলের অণুগুলাই অংশগ্রহণ করে না, সেই জন্য ইপিটা সবসময় লেস দেন E0 হবে। তার মানে এদের অনুপাতটা সবসময় গ্রেটার দেন 1 হবে। সেই জন্য কোনো একটা মাধ্যমের ধারকত্ব বৃদ্ধি পায়। ধারকত্ব বৃদ্ধি পেলে সে বেশি তড়িৎ ধরে রাখতে পারবে, আর বেশি তড়িৎ রাখতে পারলে তার তড়িৎ শক্তিটাও বৃদ্ধি পাবে। এতক্ষণ আমরা বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পরাবৈদ্যুতিকের ওপর যে প্রভাবটা আলোচনা করলাম, এখান থেকেই আমরা পোলারাইজেশনের বা মেরুবর্তন বা মেরুবর্তিতার আমরা সংজ্ঞা তৈরি করতে পারি। তার সংজ্ঞাটা হবে এরকম যে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে পরাবৈদ্যুতিক পদার্থের দুই প্রান্তে বা দুই মেরুতে ধনাত্মক ও ঋণাত্মক আধানের সৃষ্টি হওয়ার ঘটনাটাকেই বলা হবে পোলারাইজেশন বা মেরুবর্তন। তা এই পরাবৈদ্যুতিক পদার্থের দুই প্রান্তে বা দুই মেরুতে যে ধনাত্মক বা ঋণাত্মক আধানের সৃষ্টি হচ্ছে তার দুটো পদার্থের ক্ষেত্রে দুটো কারণ। পোলার পদার্থের ক্ষেত্রে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অভিমুখে অণুগুলো বদ্ধ শৃঙ্খলে ছিল, তাদের উপর একটা টর্ক প্রযুক্ত হবে। টর্ক প্রযুক্ত হলে কি হবে, তারা ওই বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অভিমুখে এক রেখায় সজ্জিত হওয়ার চেষ্টা করবে। নন পোলারের ক্ষেত্রে কি হবে, নন পোলারের ক্ষেত্রে তাদের ধনাত্মক ও ঋণাত্মক আধানের বিন্দুটা একই বিন্দুতে সমাপতিত ছিল, তার ফলে তাদের নির্দিষ্ট কোনো নিজস্ব কোনো তড়িৎ দ্বিমেরু ভ্রামক ছিল না। এবার যেই বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কি হবে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখে ধনাত্মক আধানের আপেক্ষিক সরণ ঘটবে, আর ঋণাত্মক আধান তার বিপরীতে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের বিপরীতে সরণ ঘটবে। তার মানে উভয়ের মধ্যে একটা আপেক্ষিক
সরণ ঘটবে। এই আপেক্ষিক সরণের ফলেই কী হবে, এক মেরুতে ধনাত্মক আধান মেরুর সৃষ্টি হবে, আরেক মেরুতে ঋণাত্মক আধান মেরুর সৃষ্টি হবে। এটাকেই বলা হবে মেরু বর্তন বা পোলারাইজেশন। এবার আসছি পারমাণবিক বা আণবিক মেরুবর্তন যোগ্যতা, পোলারাইজেবিলিটি। তা প্রতিটা অণুর ক্ষেত্রে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মান বাড়তে থাকলে কী হবে, প্রতিটা অণুর দ্বিমেরু ভ্রামকও বাড়তে থাকবে। ধনাত্মক আর ঋণাত্মক আধানের মধ্যে যে দূরত্বটা কী হবে, বৃদ্ধি পেতে থাকবে। L1 থেকে বেড়ে যদি L2 হয়, মানে L2টা গ্রেটার দেন L1 হয়, তাহলে দ্বিমেরু ভ্রামক P সমান কি, Q ইন্টু ওদের মধ্যেকার দূরত্ব L। তাহলে L যদি বাড়তে থাকে তাহলে তাদের দ্বিমেরু ভ্রামকও বাড়তে থাকবে। তাহলে প্রথমে যদি P1 হয়, বেড়ে যদি P2 হয়, তাহলে P2টা গ্রেটার দেন P1 হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র বৃদ্ধি করতে থাকলে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তার দ্বিমেরু ভ্রামকটাও বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি প্রতিটা অণুর দ্বিমেরু ভ্রামক বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমানুপাতিক। তবে এটা CGS এর শূন্য মাধ্যমের ক্ষেত্রে। এর শূন্য মাধ্যমে এখন P ভ্যারিজেস আরও একটা টার্ম আসবে, সেটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ε0। আর CGS এর শূন্য মাধ্যমে এই তড়িৎ ভেদ্যতার মান 1 হয়, এখানে আর কিছু থাকলো না। আর শূন্য মাধ্যমে SI পদ্ধতি এর একটা মান আছে 8.85 × 10⁻12। সুতরাং SI পদ্ধতির শূন্য মাধ্যমের ক্ষেত্রে একটা ε0 আসবে। তা আমরা এখন SI পদ্ধতির শূন্য মাধ্যমের ইকুয়েশন দিয়ে এই ট্রিটমেন্টটা করি। এবার এখানে সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা কনস্ট্যান্ট দিতে হবে। সেই কনস্ট্যান্টটাকে ধরলাম আলফা ε0 E। এই আলফাটাকেই বলা হবে মেরুবর্তন যোগ্যতা বা পোলারাইজেবিলিটি। নির্ভর করবে মাধ্যমের প্রকৃতির উপর। মাধ্যম চেঞ্জ হলে এই আলফার মানটাও চেঞ্জ হবে। মেরুবর্তন যোগ্যতার একক, এই ফর্মুলা থেকেই এককটা নির্ণয় করে ফেলতে পারি। তা ফর্মুলাটা আলফা সমান হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক Q × L, তার মানে কিউর একক কুলম, আর L দৈর্ঘ্যের একক মিটার, বাই ε0 একক হচ্ছে কুলম স্কোয়ার পার মিটার স্কোয়ার পার নিউটন। আর ক্ষেত্র প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম। তাহলে শুধু থাকবে মিটার কিউব। আয়তনের একক, তাহলে আয়তনের একক যা, মেরুবর্তন যোগ্যতার এককও তা। তাহলে মাত্রাটা আমরা সহজেই নির্ণয় করে ফেলতে পারি। মেরুবর্তন যোগ্যতার মাত্রা আয়তনের মাত্রার সমান, তার মানে L3। এবার আসি পরাবৈদ্যুতিক মেরুবর্তিতা ভেক্টরে, ডাইইলেকট্রিক পোলারাইজেশন ভেক্টর। এর ডেফিনেশনটা বা সংজ্ঞাটা কি? বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোনো পরাবৈদ্যুতিক পদার্থের প্রতি একক আয়তনে উৎপন্ন মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামককে ওই পরাবৈদ্যুতিক পদার্থের মেরুবর্তিতা ভেক্টর বলা হয়। একে ডিনোট করা হয় বড় হাতের P দ্বারা। এবার আসি এই পরাবৈদ্যুতিক মেরুবর্তিতা ভেক্টরের রাশিমালা। প্রতি অণুর আমরা দ্বিমেরু ভ্রামক জানি PE। এই PE সমান হচ্ছে মেরুবর্তন যোগ্যতা আলফা ইন্টু শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইন্টু এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবার আমরা যদি ধরি
একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের প্রতি একক আয়তনে অণুর সংখ্যার n, তাহলে পরাবিদ্যুতের প্রতি একক আয়তনে মোট দ্বিমেরু ভ্রামক, এটাকেই বলা হয় সংজ্ঞা অনুযায়ী পরাবৈদ্যুতিক মেরুবর্তিতা ভেক্টর। একে আমরা যদি পি দ্বারা ডিনোট করি তাহলে পি সমান হবে একটা অণুর দ্বিমেরু ভ্রামক হচ্ছে পি, তাহলে এন সংখ্যকের দরুন কত হবে এন পি। এবার আমরা যদি পির জায়গায় মানটা বসিয়ে দেই, এটা যেহেতু একটা ভেক্টর তাহলে এখানে একটা তীর চিহ্ন দিতে হবে, এখানেও একটা ভেক্টর বোঝাতে এর উপর একটা তীর চিহ্ন দিতে হবে। এটাই হয়ে গেল পরাবৈদ্যুতিক মেরুবর্তিতা ভেক্টরের রাশিমালা, যেটা কিসের উপর নির্ভর করে, প্রতি একক আয়তনে অণুর সংখ্যার উপর নির্ভর করে, মেরুবর্তন যোগ্যতার উপর নির্ভর করে, আর মাধ্যমের তড়িৎভেদ্যতার উপর নির্ভর করে। এই সবগুলোই হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। মাধ্যম চেঞ্জ হলেই কী হবে, এই পি এর মানটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রতিটা মাধ্যমের এই পি এর মানটা আলাদা আলাদা হবে। এবার আসা যাক মেরুবর্তী আধানের তলমাত্রিক ঘনত্ব। পোলারাইজেশনের ফলে মেরুবর্তন ঘটে। একটা পরাবৈদ্যুতিক পদার্থ যদি আমরা ধরি এল দৈর্ঘ্যের এবং এ প্রস্থচ্ছেদের বহিঃস্থ তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করব, এই বহিঃস্থ তড়িৎ ক্ষেত্রের অভিমুখে ধনাত্মক আধানের একটা লেয়ার সৃষ্টি হবে, আর তার বিপরীত দিকে একটা নেগেটিভ আধানের সৃষ্টি হবে। তাই এই আধানগুলোকেই বলা হবে মেরুবর্তিত আধান। এই প্রতি প্রান্তের ক্ষেত্রফল যেহেতু এ, প্রতি একক ক্ষেত্রফলে যতটা এই মেরুবর্তিত আধান থাকবে সেটাকেই বলা হবে মেরুবর্তী আধানের তলমাত্রিক ঘনত্ব। মনে করি এখানটায় হচ্ছে মাইনাস কিউ পরিমাণ, এখানটায় হচ্ছে প্লাস কিউ পরিমাণ। যাই হোক, তা মেরুবর্তী আধানের পরিমাণটা হবে কিউ, তাহলে এর তলমাত্রিক ঘনত্বটা হবে যত আধান রাইজড হয়েছে দু প্রান্তে সেই আধান বাই এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এইটাই হয়ে গেল মেরুবর্তী আধানের তলমাত্রিক ঘনত্বের রাশিমালা। এবার আমরা প্রমাণ করব পরাবৈদ্যুতিক মেরুবর্তিতা ভেক্টর পি সমান সিগমা পি। মানে এই যে মেরুবর্তিতা আধানের তলমাত্রিক ঘনত্বের মান যা, আর পোলারাইজেশন ভেক্টরের মানটাও তাই, সেটার আমরা প্রমাণ করব। তা পোলারাইজেশন ভেক্টর পি সমান হচ্ছে প্রতি একক আয়তনে যে মোট দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হয়েছে, তাহলে মোট দ্বিমেরু ভ্রামক বাই পরাবৈদ্যুতিক পদার্থের আয়তন। এবার দুই প্রান্তে যদি কিউ পরিমাণ আধান উৎপন্ন হয় এবং এদের মধ্যেকার দূরত্ব যদি এল হয়, তাহলে এবার মোট দ্বিমেরু ভ্রামক কী হবে, কিউ ইন্টু ওদের মধ্যেকার দূরত্ব, নেগেটিভ পজিটিভ আধানের মধ্যে দূরত্ব এল বাই ওটার আয়তন হবে প্রস্থচ্ছেদ ইন্টু উচ্চতা এ ইন্টু এল। তাহলে কী হবে, কিউ বাই এ হবে, যা হচ্ছে মেরুবর্তিত আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা পি। তাহলে এখান থেকেই প্রমাণ হয়ে গেল মেরুবর্তিতার মান যা, তার মেরুবর্তিত আধানের তলমাত্রিক ঘনত্বটাও তাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।